জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার নারী আইনজীবীর 2 দিন এবং অন্য 2 আইনজীবীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে 270 কেজি বিস্ফোরক জব্দ। সিলেটে রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গ্রহণ, পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকছে না, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। ভর্তিচ্ছুট শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। ভারতের বাজারে অস্থিরতার সুযোগে কম দামে আগে কেনা পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা, মনিটরিং না থাকার অভিযোগ। এবং টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়ায়, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। প্রবাসী সময়ের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের মূল হোতাদের চিহ্নিত করতে এবার মাঠে নেমেছে র্যাব। এরই অংশ হিসাবে ঢাকা থেকে গ্রেফতারকৃত ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 3 আইনজীবীকে দ্বিতীয় দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাটহাজারী থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনে করা মামলায় সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজ ব্যারিস্টার শাকিলা ফারজানাকে 2 দিন, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ বাপনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। অল্প সময়ে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের ব্যাপক বিস্তৃতি অনেকটা ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কারণ সাংগঠনিক কার্যক্রম শুরুর মাত্র কয়েক মাসের মধ্যে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ, একাধিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি বড় ধরনের তহবিল গঠন করেছিল জঙ্গি সংগঠনটি। আর তাই 29 জন সক্রিয় সদস্য এবং 3 জন অর্থের যোগানদাতাকে গ্রেপ্তারের পর র্যাবের টার্গেট মূল হোতাকে আইনের আওতায় আনা। তারই ধারাবাহিকতায় 3 আইনজীবীকে দ্বিতীয় দফায় রিমান্ডে এনেছে র্যাব। হাটহাজারী আলিপুর মাদ্রাসা ট্রেনিং, সামরিক ট্রেনিং এবং প্রশিক্ষণ, এটা জঙ্গি অর্থায়ন এবং জঙ্গিদের কারা কারা জঙ্গি, কারা কারা কীভাবে তাদেরকে টাকা অর্থায়ন করেছে, তারা টাকা কীভাবে নিচ্ছে, কে দিয়েছে, এরা কারা, এটা উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ড নেওয়া অত্যন্ত জরুরি। তবে গ্রেপ্তারকৃত ব্যারিস্টার শাকিলা ফারজানার পরিবার প্রথম থেকে জঙ্গি অর্থায়নের বিষয়টি অস্বীকার করে আসছে। তার আইনজীবীর দাবি, আইন লঙ্ঘন করে দ্বিতীয় দফায় রিমান্ড দেওয়া হয়েছে। 164 ধারায় রেকর্ড জবানবন্দি দেওয়ার পর কোনো আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়ার কোনো বিধান নেই, কিন্তু আমরা দেখলাম একই তদন্তকারী কর্মকর্তা গতকালকে বাঁশখালীর একটা মামলায় স্বীকারোক্তির জন্য আবেদন করেছিলেন। উনার স্বীকারোক্তি যখন ওনার মনমত হয়নি, তিনি আবার এই মামলায় সোনেস করেছেন এবং উনি আসামির অনুপস্থিতিতে সোনেস করে রিমান্ডের আবেদন করেছেন হয়রানি করার জন্য। রোববার বাঁশখালী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে 3 আইনজীবী স্বীকার করেছেন জঙ্গি নেতা মনিরুজ্জামান ডনের ব্যাংক হিসেবে তারা 1 কোটি 8 লাখ টাকা জমা দিয়েছিল। এ টাকার উৎসের সন্ধানে তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সরকার নিয়োজিত এই কৌশলী। জঙ্গি হোক বা না হোক, সে জঙ্গির কানেকশন যেহেতু 154 যে সেকশনটা আছে, সন্দেহ করলেই তাকে গ্রেপ্তার করতে পারে এবং তাকে আটক করতে পারে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের হাটহাজারীর একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সন্ধান পায় র্যাব। এরপর বাঁশখালী এবং হালি শহরে পাওয়া যায় সংগঠনটির 2টি প্রশিক্ষণ কেন্দ্র। সর্বশেষ 18 আগস্ট ঢাকা ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় 3 আইনজীবীকে। পর্যায়ক্রমে শহীদ হামজা ব্রিগেডের বিরুদ্ধে দায়েরকৃত প্রতিটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করবে র্যাব। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে 270 কেজি বিস্ফোরক সহ একজনকে আটক করা হয়েছে। র্যাব জানায়, সোমবার শিকলবাহায় একটি দোকানে অভিযান চালিয়ে প্রথমে ওমর ফারুক নামের এক সুপারি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বাড়ির গোডাউন থেকে 6টি বস্তায় রাখা 270 কেজি সালফার উদ্ধার করা হয়। মূলত এসব বিস্ফোরক ককটেল এবং বোমা তৈরির কাজে ব্যবহার করা হয় বলে জানিয়েছে র্যাব। অভিযানের সময় ওমর ফারুকের সহযোগী হাবিবুর রহমান ও বাপ্পি কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে কর্ণফুলী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নিষিদ্ধ সালফার জাতীয় বিস্ফোরক দ্রব্য আমরা উদ্ধার করেছি। এটা মূলত হলো বিভিন্ন বোমা, ককটেল এগুলা তৈরির একটা অন্যতম উপাদান, এবং আমরা 270 কেজি তার কাছ থেকে পেয়েছি, এবং এই ব্যাপারে আমরা আরও তার তদন্ত করতেছি। তদন্তের পরে এবং অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরও গ্রেপ্তারের পলাতক আছে হাবিবুর রহমান, তারপরে হলো বাপ্পি, এদের ব্যাপারেও আমরা প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সিলেটে শিশু রাজন হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে সিলেট মেট্রোপলিটন 1 নম্বর আদালতের বিচারক শাহিদুল করিম চার্জশিট গ্রহণ করে মামলাটি আমলে নেন। পরে পলাতক 3 আসামি কামরুল, তার ভাই শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে চার্জশিট না থাকায় চার্জশিট থেকে দুজনের নাম প্রত্যাহার করা হয়েছে। 16 আগস্ট সৌদি আরবে পালিয়ে থাকা কামরুল সহ 13 জনের নাম উল্লেখ করে রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। গত 8 জুলাই শিশু রাজনকে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করে আসামিরা। মামলাটা চার্জশিট গ্রহণ করেছেন, আমলে নিয়েছেন, পরবর্তী তারিখের 31 তারিখ দিয়েছেন এবং ওয়ারেন্ট পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট পেন্ডে দিয়েছেন। সুতরাং এগুলা তামিল হওয়ার পরেই মামলার কার্যক্রম শুরু হবে। মামলার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু প্রসেস মেনটেন করতে হয়। সম্প্রতি রাজধানীতে হঠাৎ করেই বেড়ে গেছে হত্যাকাণ্ড, ধর্ষণ। আর মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব অপরাধ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলছে। সামাজিক বন্ধন শিথিল হওয়ার কারণে প্রতিনিয়তই এ ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। যদিও এগুলোকে বিচ্ছিন্ন কিছু ঘটনা দাবি করে একে আইন শৃঙ্খলার অবনতি বলতে নারাজ পুলিশ। তানিন মেহেদীর প্রতিবেদন। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসের শুরুতে রাজধানীতে খুন হয়েছেন 7 জন। ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত 15টি। এর মধ্যে ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডের পর দেশব্যাপী ঝড় ওঠে আলোচনা আর সমালোচনার। গত 7 আগস্ট দিনে দুপুরে গোরানে নিজ বাসায় নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে। এর সপ্তাহ পার হওয়ার আগেই 13 আগস্ট রাতে রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা ও তার 3 অনুসারীকে হত্যা করে সন্ত্রাসীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে এসে রাজধানীর মগবাজারে পরিচিত 2 তরুণের ধর্ষণের শিকার হন জামালপুরের এক কলেজ ছাত্রী। মানবাধিকার কর্মীরা বলছেন এসব অপরাধ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলেছে। প্রশ্ন উঠেছে নাগরিক নিরাপত্তা নিয়েও। এই সমস্ত অপরাধের জন্য আমরা অনেক পিছনে রয়ে গেছি, অনেক খারাপ জায়গায় এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি, যেখানটা কাউকে কোনো অপরাধের জন্য কৈফিয়ত দিতে হচ্ছে না। নারীদের উপরে এই অত্যাচারটা অনবরত বাড়ছে। অপরদিকে মূল্যবোধের অভাব আর সামাজিক বন্ধন শিথিল হওয়ায় এ ধরনের ঘটনা বেড়ে চলছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। অপরাধটা বলি যখনই যে সমস্ত রুলস রেগুলেশন আমাদের মেনটেন করা উচিত সেটা যদি আমরা না মানি, যখন করবে না বিষয়টা আমার মধ্যে কাজ না করে, সেটা আমার বিবেকের জন্যই হোক, এটা আমার প্রথার জন্যই হোক, অথবা আমার আইনের জন্যই হোক, সেটা যখন অ্যাপ্লাই সঠিকভাবে না হয় তখনই সেই কাজটা বেরিয়ে আসে। সেটাকে আমরা বলি অপরাধ প্রবণতা বাড়া। অবশ্য এ ধরনের অপরাধকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মানতে নারাজ পুলিশের এই কর্মকর্তা। কিছু অপরাধের ঘটনা ঘটেছে যেগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামগ্রিক বিবেচনায় প্রতিটি ঘটনা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে কথা বলা যাবে না। তার মতে এসব অপরাধ বন্ধে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়ানো প্রয়োজন। তানিন মেহেদী, সময় সংবাদ, ঢাকা। হাজারীবাগ থানা ছাত্রলীগ নেতা আরজুকে হত্যার জন্য দায়ী করে তার ভাইয়ের আদালতে মামলার আবেদনের পরদিনই প্রত্যাহার করা হলো র্যাব 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গত 16 আগস্ট রাজধানীর গণকটুলি এলাকায় রাজা নামে এক কিশোরকে মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। হাজারীবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু মিয়াকে দায়ী করে রাজার বোন মামলা করার কয়েক ঘন্টা পর র্যাব জানায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরজু। এরপরই রোববার আরজু হত্যার অভিযোগ এনে র্যাব 2 এর অধিনায়ক ও আরো 2 কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন তার ভাই। মামলাটি আদালতে গ্রহণ করা হবে কিনা তার শুনানি শেষ হওয়ার আগেই লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে সদর দপ্তরে নেওয়া হলো।
ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের মধ্যে ব্যক্তিগত, যাত্রীবাহী এবং মালবাহী মোটর যান চলাচলের চুক্তি অনুসমর্থন করেছে মন্ত্রিসভা। গত জুন মাসে ভুটানের রাজধানী থিম্পুতে 4 দেশের যোগাযোগ মন্ত্রীরা এই চুক্তি সই করেন। স্বাক্ষরকারী 4 দেশের অনুসমর্থনের পর 2016 সালের শুরুতে এই দেশগুলোর মধ্যে সড়ক যোগাযোগ চালু হওয়ার কথা রয়েছে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন 2015 এর খসড়ার। আইনে বলা হয়েছে এখন থেকে কর্পোরেশনের পরিচালনা বোর্ডের সদস্য সংখ্যা হবে 9 জন এবং এর প্রধান কার্যালয় হবে চট্টগ্রামে। বৈঠকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন 2015 এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় নৃশংস সেই হামলায় নিহত অন্যান্য নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। সোমবার বিকেলে আইভি রহমানের গুলশানের বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বেশ কিছু সময় প্রধানমন্ত্রী আইভি রহমানের স্বজনদের সঙ্গে কাটান, সান্ত্বনা দেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের। পরে দোয়া মাহফিলে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। পরে 24 আগস্ট মারা যান তিনি। এ ঘটনায় 24 জন নেতাকর্মী নিহত হন। প্রবাসী সময় আরও থাকছে। রূপসা রেল সেতু নির্মাণে ভারতীয় কোম্পানির সঙ্গে রেলওয়ের 1076 কোটি টাকার চুক্তি সই। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত বৈধ বলে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে এই রায়কে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম আরিফিন সিদ্দিক। তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের অনেক আসন খালি থাকে। এর ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। এছাড়া ভর্তি যুদ্ধে অসম প্রতিযোগিতা ঠেকাতে 2014 সালের 15 অক্টোবর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যা কার্যকর হবে 2015-16 শিক্ষাবর্ষ থেকেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বাতিল চেয়ে রাজপথে আন্দোলন করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। আন্দোলনে সাড়া না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন 26 জন শিক্ষার্থীর অভিভাবক। প্রথমে আদালত দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না এ বিষয়ে রুল জারি করলেও চূড়ান্ত শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই বৈধ বলে রায় দেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। ফলে এবছর থেকেই বন্ধ হয়ে গেল প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। এখন ঢাকা ইউনিভার্সিটি ভবিষ্যতে এবছর থেকে আগামীতে যত পরীক্ষা হবে সেখানে ভবিষ্যতে কেউ সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবে না। যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা বিশ্ববিদ্যালয়ের যে 6700 আসন থাকবে এই পুরো আসনগুলোই তাদের জন্য তার নির্ধারিত থাকবে। এ রায়ে হতাশা প্রকাশ করেছেন দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আইনজীবী। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের অপেক্ষায় ছিল তারা আশা করেছিল আপিল বিভাগে অন্তত তাদেরকে শেষবারের মতো ভর্তি পরীক্ষার সুযোগ দিয়ে। তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আমরা এটা ভালো পজিটিভ হিসেবে নিচ্ছি, তো এটা আমরা এখন ট্রাই করে যাব। আর এটা আমাদের জন্য একটা ভালো দিক যে আমরা মানে হালকা পরিশ্রমী হয়তো পেয়ে যেতে পারি চান্সটা। একদিকে পজিটিভ আবার অন্যদিকে নেগেটিভ। আমরা যখন সেকেন্ড টাইমে দিতাম তাহলে আমরা অনেক অ্যাডভান্স হইতাম, তাহলে ঢাকা ইউনিভার্সিটি মানে বাছাইকৃত কিছু স্টুডেন্ট পাইতো। আগামী 9 অক্টোবর খ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে 2015-16 শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ.আ.ম আরিফিন সিদ্দিক। এবছর ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস সহ ভর্তি পরীক্ষার ফি 350 টাকা নির্ধারণ করা হয়েছে।
ক ইউনিটের পরীক্ষা 30 অক্টোবর, খ ইউনিটের 9 অক্টোবর, গ ইউনিটের 16 অক্টোবর, ঘ ইউনিটের 6 নভেম্বর এবং চ ইউনিটের পরীক্ষা 10 অক্টোবর ও 17 অক্টোবর অনুষ্ঠিত হবে। খুলনা মংলা রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় রূপসা রেল সেতু নির্মাণের লক্ষ্যে ভারতীয় একটি কোম্পানির সঙ্গে 1076 কোটি 44 লাখ টাকার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার বিকেলে রেল ভবনে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুজিবুর রহমান ও ভারতীয় নির্মাণকারী প্রতিষ্ঠান লরসেন অ্যান্ড টবডোর ব্যবসায়িক বিভাগের ভাইস প্রেসিডেন্ট পি নিরঞ্জনা। তারা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশ সরকার ও ভারতীয় নির্মাণকারী এই প্রতিষ্ঠানের যৌথ অর্থায়নে 716 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় হবে 1,76 কোটি 44 লাখ টাকা। অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বৃষ্টির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সম্প্রতি সরকারের নেয়া রেলের বেশ কিছু প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইন নির্মিত হতে যাচ্ছে। রেল লাইন নির্মাণের কাজ আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। সিসিজিপি অর্থাৎ পারচেজ কমিটিতে আমাদের ফাইল গিয়েছে, সেখান থেকে অনুমোদন হওয়ার পর ওখানেও রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে। এখন আজকে শুধু ব্রিজ, আমরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ অর্থাৎ মাওয়া পর্যন্ত, মাওয়া থেকে জাজিরা হয়ে বাঙ্গা পর্যন্ত আমাদের পদ্মা রেল লিঙ্ক কাজ হাতে নিয়েছি। কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় কয়েকদিনের ব্যবধানে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। আর বিক্রেতারা বলছেন, ভারতের বাজারে অস্থিরতার সুযোগে কম দামে আগে কেনা পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাজধানীতে ঢোকার আগেই এসব অসাধু ব্যবসায়ী বাড়িয়ে দিচ্ছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। আমদানি মূল্য বেড়ে যাওয়ায় কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর কৃষি মার্কেট পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, সোমবার সকালে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 75 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ পাইকারি দামে বিক্রি হচ্ছে 80 টাকায়, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরো 20 থেকে 25 টাকা বেশি দামে। কমার সম্ভাবনা দেখি না, হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে যেন 20-30 টাকা বাইরে যাবো, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। এটা হলো 85 মাল, যদি বিক্রি মনে করেন কম হয় তাহলে দাম কমে যাবে। 1 কেজিতে মনে করেন 20 টাকা 25 টাকা ডিফারেন্স হয়ে গেছে। তবে রাজধানীর বাজার ভেদেও রয়েছে দামের পার্থক্য। সোমবার দুপুরেই কারণ বাজারে একই মানের পেঁয়াজ বিক্রি হতে দেখা গেল 80 থেকে 82 টাকা কেজিতে। পাইকারি এ বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে। দেশি পেঁয়াজ ভালো যেটা এটা হচ্ছে 82 টাকা কেজি, আর যেটা একটু দাম এটা 2 টাকা কম 80 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ মোটা একটা আছে 80 টাকা কেজি। মনিটরিং দায়িত্বে যারা আছেন এদের কোনো ধারে কাছেও নাই, যে কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। বিক্রেতারা জানালেন, দেশের বর্ডার হাটগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী সহ সারা দেশে বেড়ে যায় দাম। কার্যকর বাজার মনিটরিং না থাকার সুযোগে কম দামে মজুত করে রাখা পণ্য বেশি দামে কেনা দাবি করে বাজারে বিক্রি করা হয় চড়া দামে। আমাদের যারা ব্যাপারী আছে ওরা বর্ডারে খবর নাই, বর্ডারে খবর নিয়ে এদিকে দাম বাড়িয়ে দেয়। মোবাইলের যুগ, জানাজানি হয়ে যায়, যেমন পেঁয়াজের দাম বাড়তে আছে, আজকে কালকে বাড়ার সম্ভাবনা আছে, বর্ডারের দাম বেশি, তো মালটা বেচে না রাখি দেয়, রাখি দিয়ে পরে দিয়ে বাড়তি দামে বেচে। ইম্পোর্টাররা ওখান থেকে মাল বেচতে নিষেধ করে, যে বর্ডারের বাজার বেশি গেছে তারা রেট দিয়ে দেয়, তাদের মাল যদি না বেচতে দেয় একজন আরতদার কি করতে পারে। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারের জোরালো মনিটরিং ব্যবস্থা চালু করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এবারে প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফর্ট মর্ট পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কমিউনিটি অব পেনসিলভেনিয়ার বার্ষিক বনভোজন। সারাদিনের আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটি অব পেনসিলভেনিয়ার সভাপতি সৈয়দ সিরাজ, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, ইসমাইল ভুইয়া ও আবুল কাশেম এবং সেক্রেটারি মোহাম্মদ মইনুল। অনুষ্ঠানে ছিল রাফেল ড্র, শিশু কিশোরদের জন্য বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে রাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নারী বাঁচার আকুতি জানিয়েছেন।
5 সন্তানের মা সুখী বেগম নামের ওই নারী তার বাসস্থান ইংল্যান্ডের ম্যানচেস্টারে ফিরতে চান বলে দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে বলা হয়। মোবাইলে ধারণ করা এক ভিডিওতে বরাত দিয়ে সানডে টাইমস জানায়, তিনি আইএসের কাছ থেকে পালিয়ে আসাদ সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির কাছে আশ্রয় নিয়েছেন। সুখী তাদের কাছে যুক্তরাজ্যে ফেরার বন্দোবস্ত করে দেওয়ার আকুতি জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি প্রায় 10 মাস ধরে আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল বাব শহরে বসবাস করছিলেন। তার দাবি, আইএস প্রকৃত অর্থে কোনো ইসলামী সংগঠন নয়। বিষয়টি অবগত থাকার কথা উল্লেখ করে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে তারা এ বিষয়ে কাজ করছেন। আসন্ন জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে জেএসসি পরীক্ষার বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা সহ আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে কোনো কেন্দ্রে এরকম কোনো প্রমাণ পাওয়া গেলেও সেই কেন্দ্র বাতিল করা হবে। এ ব্যাপারে যত ভালো শিক্ষা প্রতিষ্ঠানই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু ফলাফল না, শিক্ষার্থীদের নৈতিকতার উপরও প্রভাব ফেলে। নকল করা, প্রশ্ন ফাঁস করে দেওয়া কিংবা কোন না কোনোভাবে অনিয়ম করা পরীক্ষার ক্ষেত্রে যারাই করবেন তারা আমাদের দৃষ্টির আড়ালে থাকতে পারবেন না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যদি কোনো স্কুল কালেকটিভলি করে এবং ধরা পড়ে, তাহলে সেই স্কুলের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়বে। কারণ যদি আমাদের সরকারি শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের মাউসি বা এরকম কোনো প্রতিষ্ঠান দ্বারা যদি তারা স্বীকৃত হন, তবেই তারা এইসব পরীক্ষা দিতে পারবেন, তবেই তারা স্কুল চালিয়ে এটা থেকে একটা পাস করার সার্টিফিকেট পাইতে পারেন। তাহলে আমরা সেখানেই বন্ধ করে দিব। সুতরাং আমরা এই ব্যাপারে খুবই দৃঢ়। নাশকতার 4 মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা 8 মামলায় 80 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান পল্টন থানার 3 মামলায় ও মতিঝিলের 1 মামলায় 1 দিন করে মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি মামলাগুলোর শুনানি পরে হবে বলেও জানান তিনি। এর আগে গত 19 আগস্ট তাকে রমনা থানার নাশকতার মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। টোটাল 4টা মামলা আজকে আমরা হিয়ারিং করছি। 4 বিরুদ্ধে 10 দিন করে রিমান্ড চাওয়া হলো, 1 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের ছিল তাদের অনুপ্রেরণায়, তাদের নির্দেশেই এইসব গাড়ি পোড়ানো হয়েছিল এবং তখনকার উচ্ছৃঙ্খল চলন গাড়ি পোড়াইছে এবং মানুষকে হত্যা করার জন্য চেষ্টা করছে। এই মামলায় এজাহারে ওনার নাম আছে, নাম থাকলেও কোনো মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই। আমরা বিশেষ আদালতের কাছে ওনার অসুস্থতার জিনিসটাই তুলে ধরেছি। টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে খাদ্যের পাশাপাশি দেখা দিয়েছে ওষুধ ও বিশুদ্ধ পানির অভাব। এ অবস্থা এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি ক্ষতিগ্রস্ত অনেক এলাকায়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার প্রায় 65,000 মানুষ। এদিকে ব্রহ্মপুত্র নদের পানির চাপে সাঘাটা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে টিয়ার বাঁধের কিছু অংশ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে এখানকার কয়েকটি গ্রাম। পানিগুলো ঢুকছে, এখানে আমাদের প্রায় 300-400 পরিবার পানিবন্দী। আমাদের এই ইউনিয়নে মানে শুকনো খাবার প্রয়োজন, ওষুধ প্রয়োজন। সিরাজগঞ্জে নতুন করে কাজীপুর উপজেলার 9টি ইউনিয়ন সহ সদর, বেলকুচি, চৌহালি উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে বন্যায় ফসলাদি নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কেউ দেখতে আসে না, চুলে চুলে সব ডুবে গেছে গা, কনে থাকি কনে খায়, কোন আনতে যাবার পাইতেছি না, কষ্ট হয়ে গেছে গা, সলপাল না যায় কোন ঘরের মধ্যে পানিয়েছে আর কি সব চলে আছে। কুড়িগ্রামে বন্যার সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গত কয়েকদিনের বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা। বন্যা কবলিত এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোয় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। তবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের 500 মেট্রিক টন জিআর চাল এবং 10 লক্ষ টাকা নগদ বরাদ্দ প্রদানের জন্য এবং 15 লক্ষ টাকা গৃহ নির্মাণ মঞ্জুর বরাদ্দের জন্য ইতিমধ্যেই জেলা ঢাকা ত্রাণ অধিদপ্তরে জরুরি ফ্যাক্স বার্তা প্রেরণ করা হয়েছে। এছাড়া নওগাঁয় আত্রাই
নদীর বাঁধ ভেঙে এই উপজেলার 11টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে এখানকার 300 পুকুরের মাছ। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নওগাঁর সাথে আত্রাই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরে ভোগাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার 86টি গ্রাম। এদিকে গত কয়েকদিনের বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। সমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 12 শিক্ষার্থীকে অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.শ. আরিফিন সিদ্দিক এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। 2005 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভিন। 2006 সাল থেকে প্রতি বছর তার পরিবারের উদ্যোগে সম্মান পর্বের কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার দেয়া হয়। 2013 সালে অনুষ্ঠিত সম্মান পরীক্ষায় ভালো ফলাফল করা 12 শিক্ষার্থীকে দেয়া হয় এবারের পুরস্কার। সোমবার দুপুরে শিক্ষার্থীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগের চেয়ারপারসন সহ অতিথিরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা স্মরণ করেন প্রয়াত সিতারা পারভিনকে। তার উপস্থিতি আমাদের মধ্যে এক ধরনের অন্য ধরনের একটা বার্তা দিত, এক ধরনের একটা উদ্দীপনা তৈরি করত, এক ধরনের ওনার যে একাগ্রতা, কর্মনিষ্ঠা এবং ক্লাসরুম ওনার যে উপস্থাপনা সব মিলিয়ে একটা সাংঘাতিক রকম অন্য ধরনের একটা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করতো। তোমরা পুরস্কার পেয়েছো, এটার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু তোমাদের পথ চলাটা অনেক দীর্ঘ এবং সেখানে আরো অনেক অনেক ভালো তোমাদের করতে হবে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আজও অমলিন সিতারা পারভিনের স্মৃতি। এই সিতারা পারভিন বৃত্তির মাধ্যমে আমাদের প্রত্যেক বছর শিক্ষার্থীদের মধ্যে যে বৃত্তিটা দেওয়া হয় তার স্মৃতি এর মাধ্যমেই অম্লান হয়ে রয়েছে আমাদের মাঝখানে। আমরা আসলে তাকে শুধু স্মরণ করে না, তার কৃতকর্মকে, তার যে মহৎ কর্মগুলি আছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত হয়ে এ প্রাপ্তি আগামীতে দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে বলে জানান শিক্ষার্থীরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 8 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় 3 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলেও জানিয়েছে গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার নেপালের পশ্চিমাঞ্চলীয় কাইলালি জেলায় এই সংঘর্ষ হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সরকারি অফিস ঘেরাও করতে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের উপর কুড়াল ও বর্ষা নিয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। সংঘর্ষে দুপক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রধান। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রোববার নেপালের পার্লামেন্টে প্রস্তাবিত নতুন সংবিধানের একটি বিলে দেশটিতে 7টি প্রদেশ গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এতে করে বৈষম্যের শিকার হবে এমন দাবি করে আন্দোলনের নামে দেশটির থারু সম্প্রদায়। That seeks to restructure Nepal as a federal state under the proposed constitution, which এবারে ক্রিকেটের খবর। ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বিদায় বলে দিলেন 15 বছরের ক্রিকেট ক্যারিয়ারকে। শেষ বেলায় বিদায় ভাষণে কাঁদিয়েছেন ভক্তদের। বলেছেন, সবচেয়ে বড় অর্জন এই ভক্তদের ভালোবাসা। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেট আর দেখবে না সাঙ্গা নামক জিনিয়াসের অনিন্দ্য সুন্দর ব্যাটিং। All the support, the love that they've showed over the years, whether I played cricket or not, whether I did well or not. And thank you, Amma and Appachi. Thank you. আর আবেগ ধরে রাখতে পারলেন না 22 গজের ক্রিকেটে দারুণ পেশাদারের পরিচয় দেয়া সাঙ্গাকারা। বিদায় ভাষণে মন্ত্রমুগ্ধের মতো মোহচ্ছন্ন ছিল পুরো পিসারা স্টেডিয়াম। এমনকি টিভি পর্দার সামনে বসা কোটি দর্শক। বিদায় বলে দিয়েছেন ভদ্রলোকের খেলা ক্রিকেটে জেন্টলম্যান ক্রিকেটার উপাধি পাওয়া সাঙ্গা। থেমে গেছে ক্রিকেটীয় উপাখ্যানে সাঙ্গা নামক মহাকাব্য। 15 বছর কাটিয়েছেন প্রিয়
ব্যাট প্যাটের সঙ্গে করেছেন অসংখ্য রেকর্ড। কতবারই না হাসিয়েছেন লঙ্কান সমর্থকদের। ক্যারিয়ারে 134 টেস্টে 12,400 রান, 404 ওয়ানডেতে 14,234 রান, 56টি টি20তে 1,382 রান করেছেন সাঙ্গা। সবকিছুই ভক্তদের জন্য। তাই প্রশ্ন, এর মধ্যে সেরা অর্জন কি এই কিংবদন্তির? লোকে আমাকে জিজ্ঞেস করে আমার সবচেয়ে বড় অর্জন কি, বিশ্বকাপ জয়, এত সেঞ্চুরি। কিন্তু না, আমি যখন তাকিয়ে দেখি মাঠে হাজারো ভক্ত, এত মানুষ, তাই আমি বলবো আমার সেরা অর্জন এই মানুষের ভালোবাসা। শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করতে পারা দারুণ তৃপ্তির। ম্যাথুস, তোমাদের বলছি, খুব মিস করব ড্রেসিং রুমে কাটানো সময়টুকু। কতই না স্মৃতি, এখানেই আমার শেষ। তবে ফিরে আসবো মাঠে, গ্যালারিতে বসে তোমাদের মতো তরুণদের খেলা দেখার জন্য। For really making it a privilege of mine to play against you. কিংবদন্তিরা বোধহয় এমনই হয়, হাসি মুখটা মলিন হতেও হয় না। লুকানোর চেষ্টা করেছেন ব্যাট প্যাডের অন্তিম যাত্রার বিদায় কান্না। ক্রিকেটের মহানায়কের প্রতি কৃতজ্ঞতা জানাতে পুরো শ্রীলঙ্কার চোখ তখন পিসারা স্টেডিয়ামে। লঙ্কান প্রেসিডেন্ট থেকে শৈশবের কোচ, মা বাবা, পরিবার, বন্ধু, সতীর্থ, এমনকি প্রতিপক্ষ ভারতের ক্রিকেটাররা সবার প্রশংসা পেয়েছেন। উপহার দিচ্ছেন, অবাক করে পেলেন ব্রিটেনের রাষ্ট্রদূত হবার প্রস্তাবও। তবে কঠিন, কষ্টকর কিন্তু চরম বাস্তব উপহারটা দিলেন সুনীল গাভাস্কার। এখন থেকে সাঙ্গা যে সাবেক ক্রিকেটার। As a member of the former cricketers club. শেষ টেস্টে হার ছাড়া সিংহের মতোই দাপিয়ে বেড়ালেন ক্রিকেটে। শ্রীলঙ্কার ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাই বিদায় বেলায়ও অনুজদের দিলেন নানা পরামর্শ। লঙ্কান ক্রিকেট এতদিন যে কাঁধে ভর দিয়ে গিয়েছে, বিদায় বেলায় প্রিয় সতীর্থরা তাকে কাঁধে নিয়ে ঘুরলেন পুরো মাঠ। তখন বিদায় রাঙেনি বলছে, ক্রিকেটকে এত কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ সাঙ্গা। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। প্রবাসী সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার নারী আইনজীবীর 2 দিন এবং অন্য 2 আইনজীবীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে 270 কেজি বিস্ফোরক জব্দ। সিলেটের রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গ্রহণ, পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকছে না। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। ভারতের বাজারে অস্থিরতার সুযোগে কম দামে আগে কেনা পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা, মনিটরিং না থাকার অভিযোগ। এবং টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়ায়, বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি, খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। দর্শক, এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো সময় যে কোনো তথ্য জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।